শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 আজকে আমি পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র সহ উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তোমাদের 2025-এর তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন পরীক্ষা হবে সেটি 50 নম্বরের পরীক্ষা হবে, যা সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 8টি করতে হবে। এখানে শুধু প্রশ্ন আর উত্তরগুলো আমি বলছি, অপশানগুলো বলছি না, যাতে ভিডিওটি খুব বেশি লম্বা না হয়ে যায়। আমাদের শরীরে বর্ম হলো চামড়া। দামোদর যেখানে গঙ্গার সঙ্গে মিলেছে সেখানকার নাম হুগলি। মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। হারভেস্টার হলো শস্য কাটার যন্ত্র বা ঝাড়ার যন্ত্র। সুন্দরবনে দেখা যায় না ভালুক। কাগজের ইংরেজি নাম পেপার। শব্দটির উৎপত্তি যে শব্দ থেকে, তা হলো প্যাপিরাস। কলকাতা রিক্সা চালু হয়েছিল 1914 সালে। জীবাশ্ম জ্বালানিটি হলো পেট্রোলিয়াম। এরপরে 2-এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। যে কোনো 6টি করতে হবে। প্রথমে দেখো বারুইপুর, গঙ্গার উৎপত্তি, লুপ্তপ্রায় মাছ, ভগৎ সিং, টেরাকোটা, আইআইটি। আর ডান দিকে রয়েছে নাদোস, বাঁকুড়া, পেয়ারা, গঙ্গোত্রী হিমবাহ, খড়গপুর, স্বাধীনতা সংগ্রামী। প্রথমে যে রয়েছে বারুইপুর, এর উত্তর হবে পেয়ারা। এখানে প্রচুর পেয়ারা পাওয়া যায়। এরপরে গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ। লুপ্তপ্রায় মাছ, এটি হবে নাদোস। এরপর ভগৎ সিং, এটি হবে স্বাধীনতা সংগ্রামী। টেরাকোটা, এটি হবে বাঁকুড়া। আইআইটি, এটি হবে খড়গপুর। এরপর 3-এর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো 6টি। প্রথম প্রশ্ন আছে, ড্যাশ দেশে প্রথম কাগজ তৈরি হয়? চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়। পেট্রোলিয়াম হয় আদিম সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী দেহ থেকে। এরপর একটি অবলুপ্ত প্রাণী হলো ডোডো। তারপর আছে প্রশ্ন, বিশ্ব বয়স্ক দিবস হলো 1 অক্টোবর তারিখ। সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই। এরপরে আছে পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। এরপরে 4-এর দাগে আছে, নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ তা লেখো। এখানে যে কোনো 6টি করতে হবে। প্রথম কোশ্চেন হচ্ছে, চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। এটি হচ্ছে শুদ্ধ। ঝড় বন্ধ করা যায় না, এটিও শুদ্ধ। পরিবারে কেবল মেয়েদের সব কাজ করা উচিত, এটি অশুদ্ধ। শ্রীমতী প্রতিভা দেবী সিং পাটিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, এটি হবে অশুদ্ধ। পৃথিবীর কক্ষপথটি গোলাকার, এটি হবে অশুদ্ধ। প্রথম দিকে ট্রেন কয়লার ইঞ্জিনে চলতো, এটি হবে শুদ্ধ। তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধু বান্ধবরাও উপকৃত হতে পারে। এরপরে প্রশ্ন আছে 5-এর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি। এগুলো 2 নাম্বার করে থাকে, যে কোনো 7টি, 7 দুনে 14 নাম্বার টোটাল। যক্ষা রোগ কীভাবে ছড়ায়? যক্ষা বা টিবি রোগ সাধারণত বাতাসের মাধ্যমে ছড়ায়। যখন সক্রিয় যক্ষা রোগে আক্রান্ত কোনো ব্যক্তি কাশি, হাঁচি, কথা বলা বা গান গাওয়ার সময় জীবাণুযুক্ত ছোট ছোট ড্রপলেট বাতাসে নির্গত করে এবং অন্য কোনো সুস্থ ব্যক্তি সেই দূষিত বাতাস শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করে, তখন এই রোগ ছড়ায়। দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সংস্পর্শে থাকলে সংক্রমণের সম্ভাবনা বাড়ে। এরপরে প্রশ্ন আছে, মাটির অস্বাভাবিক উপাদান বলতে কী বোঝো? মাটির অস্বাভাবিক উপাদান বলতে সাধারণত সেই সব পদার্থকে বোঝায় যা মাটির স্বাভাবিক ও প্রাকৃতিক অংশ নয় এবং যা মাটিতে মিশে মাটির গুণাগুণ নষ্ট করে বা পরিবেশের ক্ষতি করে, যেমন পলিথিন, প্লাস্টিক বা কাঁচের মতো অপচনশীল বর্জ্য। 2 হচ্ছে শিল্প বা কৃষিজাত দূষণ, যেমন রাসায়নিক সার, কীটনাশক বা ভারী ধাতুর অতিরিক্ত উপস্থিতি। পরের প্রশ্ন আছে, রাঢ় অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য কী? পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল মূলত পশ্চিমের মালভূমি অঞ্চলের অংশ, যা ধীরে ধীরে পূর্ব দিকে ঢালু হয়েছে। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর, এই অঞ্চলটি তরঙ্গায়িত বা ঢেউ খেলানো উচ্চভূমি এবং ক্ষয়প্রাপ্ত ছোট ছোট টিলা বা ডুংরি দ্বারা গঠিত। 2 নম্বর হচ্ছে, মাটির রং লাল এবং এটি সাধারণত ল্যাটেরাইট জাতীয় হয়, যা কম উর্বর এবং কাঁকুড়ে প্রকৃতির। এরপরে প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন?
স্বাস্থ্যকে সম্পদ বলার কারণগুলি হচ্ছে: 1 নম্বর, সুস্থ শরীর ও মন না থাকলে কোনো ব্যক্তির তার জীবন ভালোভাবে পরিচালনা করতে পারে না বা কোনো কাজে মন দিতে পারে না। 2 নম্বর, একজন সুস্থ ব্যক্তি কেবল অর্থ উপার্জন, জ্ঞান অর্জন এবং জীবনের সকল সুখ ও সুযোগ ভোগ করতে পারে। অসুস্থতার কারণে ব্যয় হওয়া সময় ও অর্থ সম্পদ নষ্ট করাই শামিল। তাই স্বাস্থ্যই জীবনের সবচেয়ে মূল্যবান মূলধন বা সম্পদ। এর পরের প্রশ্ন হচ্ছে, গাড়ি চালানোর সময় কি কি সঙ্গে রাখা হয়? গাড়ি চালানোর সময় চালককে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ কাগজপত্র বা নথিগুলি অবশ্যই সঙ্গে রাখতে হয়। 1 হচ্ছে বৈধ ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বিমার কাগজপত্র, ট্যাক্স টোকেন বা ফিটনেসের কাগজপত্র। এর পরের প্রশ্ন হচ্ছে, ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে? ভূমিকম্পের ফলে প্রধানত নিম্নলিখিত সমস্যাগুলি দেখা দিতে পারে। 1 হচ্ছে বিশাল ক্ষয়ক্ষতি বা প্রাণহানি। 2 হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি। নেক্সট প্রশ্ন আছে, ওষুধ তৈরি হয় এমন 4টি গাছের নাম লেখো। 1 হচ্ছে তুলসী, ঠান্ডা ও কাশির জন্য। তারপর হচ্ছে বাসক, শ্বাসযন্ত্রের সমস্যা ও কফের জন্য। তারপর হচ্ছে নিম, চর্মরোগ ও জীবাণুনাশক হিসেবে। আর হচ্ছে অর্জুন, হৃদরোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এরপরে প্রশ্ন আছে, কয়লার ধোঁয়া বিষাক্ত, এটি কিভাবে জানা যায়? কয়লার ধোঁয়া বিষাক্ত এটি মূলত কয়লার অসম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন কার্বন মনোক্সাইড গ্যাসের উপস্থিতি থেকে জানা যায়। এই গ্যাস বর্ণহীন ও গন্ধহীন, তাই সহজে বোঝা যায় না। এটি নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে রক্তে অক্সিজেনের ঘাটতি ঘটায়। আর 2 নম্বর হচ্ছে, বদ্ধ ঘরে কয়লার ধোঁয়া জমলে মাথা ঘোরা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট এবং অক্সিজেনের অভাবে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত হতে পারে। এই মারাত্মক উপসর্গগুলি প্রমাণ করে যে কয়লার ধোঁয়া বিষাক্ত। এরপরে 6 দাগে যে প্রশ্নগুলি থাকে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি 5 নাম্বার করে থাকে। গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায় 2525 কিলোমিটার, হলো ভারতের দীর্ঘতম ও পবিত্রতম নদী। এর গতিপথকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে উচ্চগতি, 2 নম্বর হচ্ছে মধ্যগতি, 3 নম্বর হচ্ছে নিম্নগতি। উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে 2টি প্রধান জলধারা, ভাগীরথী যা গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ থেকে উৎপন্ন হয়েছে এবং অলকানন্দা মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে, এটি হচ্ছে উচ্চগতি। এবার মধ্যগতি হচ্ছে হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ পর্যন্ত। আর নিম্নগতি হচ্ছে ফারাক্কা থেকে মোহনা পর্যন্ত। পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধের কাছে নদীটি 2 ভাগে বিভক্ত হয়। এটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে প্রবাহিত হয় এবং অবশেষে বঙ্গোপসাগরে মিশে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে এবং পরে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়ে মেঘনা নামে বিশ্বের বৃহত্তম বদ্বীপের সৃষ্টি করে বঙ্গোপসাগরে পতিত হয়। এর পরের প্রশ্ন আছে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কিভাবে হয় তা চিত্রসহ বর্ণনা করো। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা যা অমাবস্যার সময় ঘটে, যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী ঠিক একই সরলরেখায় অবস্থান করে, তখন এই সংগঠন প্রক্রিয়াটি হয়। 1 নম্বর, সরলরেখায় অবস্থান, যখন চাঁদ ঘুরতে ঘুরতে ঠিক সূর্য ও পৃথিবীর মাঝখানে এমনভাবে চলে আসে যে চাঁদ সূর্যের আলোকে পৃথিবীতে আসতে সম্পূর্ণভাবে বাধা দেয়, তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। তারপরে চাঁদের ছায়া, এই সময় চাঁদের ছায়া পৃথিবী পৃষ্ঠের একটি নির্দিষ্ট অংশের উপর পড়ে। চাঁদের ছায়া কেন্দ্রীয় গাঢ় অংশকে প্রচ্ছায়া এবং অপেক্ষাকৃত হালকা বহির্ভাগকে উপচ্ছায়া বলে। এরপরে পূর্ণগ্রাস, পৃথিবীর যে অংশে প্রচ্ছায়া পড়ে সেখান থেকে সূর্যকে পুরোপুরি দেখা যায় না, অর্থাৎ চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে ফেলে দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার নেমে আসে। এই অবস্থাকেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়। আর 4 নম্বর হচ্ছে সৌরমুকুট। পূর্ণগ্রাসের সময় চাঁদের আড়ালে থাকা সূর্যের চারপাশে উজ্জ্বলতম স্তর সৌরমুকুট ক্ষণিকের জন্য দৃশ্যমান হয়। এর পরের প্রশ্ন হচ্ছে, ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন? ক্ষুদিরাম বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অমর শহীদ ও কিংবদন্তি বিপ্লবী হিসাবে স্মরণীয়। তার স্মরণীয় হয়ে থাকার প্রধান কারণগুলি হল, সর্বকনিষ্ঠ বিপ্লবী শহীদ, তিনি ছিলেন ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের
প্রথম বাঙালি বিপ্লবী, যাকে মাত্র 18 বছর 7 মাস 11 দিন বয়সে ফাঁসি কাঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এত অল্প বয়সে দেশের জন্য প্রাণ উৎসর্গ করার নজির তাকে ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় করে রেখেছে। এরপর মুজাফফরপুর বোমা হামলা। 1908 সালের 30 এপ্রিল তিনি বিপ্লবী প্রফুল্ল চাকির সঙ্গে অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য বিহারের মুজাফফরপুরে বোমা নিক্ষেপ করেন। যদিও ভুলবশত কিংসফোর্ডের পরিবর্তে 2 জন ইংরেজ মহিলা নিহত হন, তবুও এই দুঃসাহসী ঘটনাটি ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী আগুন জ্বালিয়ে দিয়েছিল। এরপরে দেশপ্রেমের প্রতীক। তার আত্মত্যাগ তৎকালীন যুব সমাজকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে। ক্ষুদিরামের ফাঁসির পর তার বীরত্ব ও দেশপ্রেমের কাহিনী লোকগীতি ও কবিতায় ছড়িয়ে পড়ে এবং তিনি দেশপ্রেম ও আত্মত্যাগের এক মূর্ত প্রতীক হয়ে ওঠেন। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায়। আর তোমরা আজ থেকে এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে প্র্যাকটিস করে নাও। তোমাদের আর ফাইনাল পরীক্ষার সময় আর নতুন করে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন হবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।